আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে খলিলুর রহমান এখানে এসে যে কথা বলেছিলেন ডক্টর জয়শঙ্করের সঙ্গে, সে নিয়ে আমি যখন ভিডিওটি করি তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল। কারণ খলিলুর সম্পূর্ণ অস্বীকার করেছিলেন যে তিনি শেখ হাসিনার ব্যাপারে কোনো কথাই বলেননি। আজকে আমাদের কাগজে একেবারে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে কথাবার্তা হয়েছিল এবং ভারত তার মতামত জানিয়ে দিয়েছে। কোথায় কুয়েত যাবে, না কাতার যাবে, না আরব আমিরশাহী যাবে, না দুবাই যাবে, কোথায় যাবে, বা শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত, তার পরিষ্কার একটা খবর আপনাদের আমি দেখিয়ে দেব ছাপার অক্ষরে। আগে দেখে নিন ডেট লাইনটা, 17ই এপ্রিল নয়াদিল্লি। ডেট লাইনটা ভালো করে দেখে নিন, 17ই এপ্রিল নয়াদিল্লি। আজকে হচ্ছে 18 তারিখ। খবরটা কালকে হয়েছে রাত্রিবেলা, আজকে ছাপা হয়েছে। লেখা হচ্ছে হাসিনাকে প্রত্যর্পণ, সব দিক খতিয়ে দেখছে দিল্লি। তাহলে আগে যে খতিয়ে দেখার ব্যাপারটা, আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছি, সেই একই জিনিস আবার নতুন করে পুরনো মদ নতুন বোতলে ঢালা হয়েছে। লেখা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার দিকটি খতিয়ে দেখছে ভারত। আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। আমি বলেছিলাম রণদীপ জয়সওয়াল একটা স্টেটমেন্ট দেবেন। তার কথায় প্রত্যর্পণের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে চলতি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে। এ ব্যাপারে স্বার্থ জড়িত রয়েছে এমন সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আমরা কথাবার্তা চালাচ্ছি। এবার ভালো করে মন দিয়ে শুনুন। কূটনৈতিক মহলের মতে হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে ভারত তার অবস্থানের প্রতিধ্বনি করল সম্প্রতি বাংলাদেশে নির্বাচিত সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লিতে এসে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে ফের আর্জি জানিয়েছিলেন নয়াদিল্লির কাছে। এই যে লাল দাগ দেওয়া অংশটি না, আপনারা ভালো করে পড়ুন। ওপরে দেখছি 17ই এপ্রিল, লাল দাগ দেওয়া অংশটি পড়ুন। আমি যা বললাম সেটাই এখানে লেখা আছে কিনা। অর্থাৎ আমি যে খবরটা বলেছিলাম না, যে এখানে এসে প্রথম ওই প্রশ্নটি করে খলিলুর রহমান যে অস্বস্তিতে পড়েছিলেন, সেটা তিনি সম্পূর্ণ চেপে গিয়েছেন। এবং এটা নিয়ে আপনার দেশের বেশ কিছু ইউটিউবার আমার বিরুদ্ধে অনেক রকম কথা বলেছেন। তারা এও বলেছেন যারা এসছিলেন তাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন এই খবরটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া। অবশেষে খবরের কাগজ বলে দিচ্ছে সেদিনকে কি হয়েছিল। এবার খবরটা পুরোটা পড়ি। আপনারা সব চাইছেন তো ভারতবর্ষের কাছ থেকে, কেন ভারতবর্ষ দেবে না? পুরোটা পড়ি খবরটা। বাংলাদেশ সংক্রান্ত আরও একটি প্রশ্নের জবাব দিয়েছেন জয়সওয়াল। এই মাসেই বাংলাদেশের সংসদে একটি আইন পাশ করা হয়েছে যা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টিকে আইনি নিশ্চয়তা দেবে বলে মনে করা হচ্ছে। জয়সওয়ালের কথায়, আমরা ওই ঘটনাবলীর দিকে সতর্ক নজর রাখছি। খলিলুরের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের বিষয়টি নিয়ে ভারত যে বিবৃতি দিয়েছিল সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি একথা বিশেষভাবে তুলে ধরতে চাই যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক কাজে সংযুক্ত থাকতে ভারতের প্রয়াসের কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন। সরি, আমার একটু কাশি হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হোক এমনটাই চাওয়া হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই একই দাবি করে নয়াদিল্লিকে চিঠি লেখা হয়েছিল গত বছরের শেষে। সে সময়ও জয়সওয়াল বলেছিলেন, চলমান বিচার বিভাগীয় এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি মানে চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল নির্বাচিত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে বিষয়টি অঙ্গীকারবদ্ধ। তার মানে এই যে নির্বাচনটা হয়েছে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বলছে না। আমি যেটা বলি না, একদলীয় সরকার, কারণ জামাত বিএনপি একসঙ্গে ছিল। এই ভোটটা করার জন্য জামাত আলাদা হয়ে গেছে, বিএনপি আলাদা হয়ে গেছে, দিয়ে একটা দেখাচ্ছে যে আমরা ভোটে আমরা সব দল মিলে অংশগ্রহণ করেছি। মানুষকে বোকা বানানো, আর কিছু নয়। আচ্ছা, আরো লেখা হচ্ছে 2024 সালে আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা ভারতে রয়েছেন। এই বিষয়টিকে ঘিরে সংবেদনশীলতা থাকা সত্ত্বেও নয়াদিল্লি বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে বারবার, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নানান রকম উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, যেমন তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অচল অবস্থা সত্ত্বেও অংশীদারিত্ব নিয়ে স্থিতিশীল থাকে তা নিশ্চিত করতে আঞ্চলিক এবং আঞ্চলিক বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গির সমন্বয়ের জন্য আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক মানে জয়শঙ্করজি আবার যেটা ডেকে পাঠিয়েছেন আমাদের খলিলুর রহমানকে। তিনি কেন এই কথা ওই যে বলেছিলেন যে যেটা ভারত আপত্তি জানিয়েছিল যে গঙ্গা চুক্তি একমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার জন্য একমাত্র পথ। আচ্ছা, আর একটা খবর বেরিয়েছে, বাংলাদেশ সীমার পাশে পাক সংস্থা, এর পাশে এই যে মানে পাকিস্তানের সঙ্গে সমানে সম্পর্ক রেখে চলেছে। এবার সেটা লেখা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা করছে পাকিস্তানের একটি প্রতিরক্ষা সংস্থা। সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই সহযোগিতা হয়েছে ঢাকার একটি বেসরকারি বস্ত্র এবং ডাইং সংস্থার মাধ্যমে স্থানীয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকদের একাংশের মতে মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তারেক রহমানের জামানাতেও তা অটুট রয়েছে। আরও আছে, আমি আর সেগুলো পড়ছি না, এগুলো চর্চিত চর্বণ হয়ে যাবে, কারণ আমি এগুলো সবকটাই বলেছি। অর্থাৎ আমি যে বারবার বলছিলাম, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোতে পা গলিয়ে দিয়েছে তারেক রহমান, ভারতবর্ষের সঙ্গে ডিচ করেছে। এই যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকা, আইন দিক দিয়ে তাকে একেবারে মানে পার্লামেন্টে স্বীকৃতি দেওয়া, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই কোনোটাই কিন্তু ভারত ভালো চোখে দেখছে না। এবং পাকিস্তানের সঙ্গে এই যে আবার নতুন করে এই যে সম্পর্ক স্থাপন, একটা ভায়া একটা অর্গানাইজেশনকে খাড়া করে তাদের সঙ্গে সম্পর্ক করা, এরা মনে করে ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না। শিবের বাবা ওখানে বসে আছে, শিবের বাবারা সব খবর কিন্তু এখানে দিয়ে দেন। সুতরাং এই সমস্ত চালাকি করে কোনো লাভ নেই। আপনারা চাল চাইবেন, ডাল চাইবেন, তেল চাইবেন, নুন চাইবেন, আর ভারতকে আপনারা মাছ ঠেলবেন। দুটো একসঙ্গে হতে পারে না। রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না।
রক্ত যারা ঝরানোর চেষ্টা করছে আর যারা আমাদের কাছ থেকে জল চাইছে, দুটো একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের ক্ষেত্রে যে স্টেটমেন্ট দিয়েছিল, খুব শিগগির আপনারা দেখতে পাবেন জয়শঙ্করজি বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই স্টেটমেন্ট দেবে। অর্থাৎ সরি, আমি যে খবরগুলো দুদিন আগে বলি সেই খবরগুলো দুদিন বাদে প্রচারিত হয়। তার মধ্যে অনেক ইউটিউবার এবং সাংবাদিক আমাকে ভুয়ো প্রমাণিত করার চেষ্টা করেন, কিন্তু আমি আজকে প্রমাণ করে দিলাম যে জয়শঙ্করজির সামনে ওই প্রথম প্রস্তাবটি তুলে যে জুতোটা খেয়েছেন খলিলুর রহমান, সেই জুতোটা খাওয়ার কথা বারবার মানে দেশে গিয়ে উনি মুখ ফুটে বলতে পারেননি, তাই এদিক ওদিক করে কাটিয়ে গিয়েছেন। এবং যারা এটা বলে বেড়াচ্ছে যে আমরা তাদের মুখ থেকে খবর পেয়ে আমরা জানাচ্ছি, যে খবর প্রকাশিত হচ্ছে প্রচারিত হচ্ছে শেখ হাসিনার বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল সেটা সম্পূর্ণ ভুয়া, সেটা ভুয়া কি সত্যি সেটা আজকের এই 17ই এপ্রিলের কাগজে পরিষ্কার হয়ে গিয়েছে। এ সম্পর্কে আমি আপনাদের আগাম জানিয়ে রাখি যে আরও এই যে জয়শঙ্করজি ডেকে পাঠিয়েছেন খলিলুর রহমানকে, ওই সমস্ত মানে ডকুমেন্ট যেগুলো আপনি যার ভিত্তিতে বলেছেন যে গঙ্গা চুক্তি হচ্ছে গিয়ে প্রথম পদক্ষেপ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের, এটাই হবে প্রথম পদক্ষেপ। ভারত প্রথম পদক্ষেপ করবে না, ভারত করবে না। ওই গঙ্গা চুক্তি আপনার হবে না, আমি আজকে লিখে দিচ্ছি, হবে না। সেটা ভারতবর্ষ কোনোদিনই মুখে বলবে না। ভারতবর্ষ বলবে টেকনিক্যাল কমিটি এখনো পর্যন্ত কথাবার্তা বলে যাচ্ছে, এই করে কাটিয়ে দেবে। গঙ্গা জলবন্টন চুক্তি, তিস্তা প্রকল্পের জল আপনারা পাবেন না। সব নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন। যেখানে আপনাদের চারদিকে ভারত ঘেরা, সেখানে বসে ভারতের সঙ্গে পাঙ্গা মারলে পরে আপনাদের ভিখারির দশাই হবে, এবং সেই দশা হতে চলেছে খুব শীঘ্রই। ভোটটা মিটুক, আমাদের এখানে 4 তারিখ রেজাল্ট বেরোক, তারপরে সরকার স্থাপন হোক, মানে এই যে স্টেটগুলোতে হচ্ছে সরকার স্থাপনের পর তারপরে দেখবেন। পশ্চিমবঙ্গে সম্ভবত বিজেপি আসছে, আর বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, মানে হাওয়া সেই দিকে যদি বিজেপিও পশ্চিমবঙ্গে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু ভেরি ভেরি টাইট। আমি বলে দিচ্ছি, ভেরি ভেরি টাইট। শুধু হিন্দুদের জন্য কতগুলো জায়গা খুলে দেওয়া হবে, বর্ডার খুলে দেওয়া হবে, কারণ হিন্দু তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের জন্য কতগুলো বর্ডারের অংশ খুলে দেওয়া হবে। আমি যে বলেছিলাম 2 বছরের সময় দেওয়া হবে, এই 2 বছরের মধ্যে আপনারা ঘটি বাটি বিক্রি করে ভারতবর্ষে চলে আসুন। আর বাকি যারা থেকে গেল এইখানে, ওই যে 91 লক্ষ যারা থেকে গেল, তাদের কি হবে দেখবেন। বাংলাদেশের জনসংখ্যা 1 লাফে 1 কোটি বেড়ে যাবে। সুতরাং আমি যা বলি সেটা সঠিক বলি, হয়তো 2 দিন বাদে হয় প্রমাণিত, ততক্ষণে আপনাদের স্মৃতি থেকে বেরিয়ে যায়। তাই আমি স্মৃতিটা উস্কে দিলাম যে কি বেরিয়েছিল আর আমি কি বলেছিলাম, সেটা আজকে প্রতিষ্ঠিত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।